এখন আপনার কাছে কি মনে হয় যে কি ক্রিয়েটিভিটি ইজ সামথিং যেটা কিনা এটা ইনবর্ন, মানে আমি জন্মের পর এটা বাই ডিফল্ট আসে, নাকি এটা ইট ক্যান বি অ্যাকোয়ার্ড? ইট ক্যান বি বোথ, দুটোই হতে পারে। দুটোই হতে পারে। যেমন আমি আমি একটা নিজের এক্সাম্পল থেকেই বলি। আর্কিটেকচারে পড়ার ইচ্ছা আমার আগে থেকেই ছিল, আমার ছোটোবেলা থেকেই একটা প্যাশন কাজ করতো এই সেক্টরের প্রতি। কিন্তু আর্কিটেকচারে যখন ভর্তি হয়েছি, ইটস নট লাইকলি যে আর্কিটেকচারে যে কাজগুলো পারতে হয়, যেমন আর্কিটেকচারে অনেক ধরনের জিওমেট্রিক্যাল ওয়ার্ক আছে, অনেক ধরনের জিওমেট্রি, ম্যাথমেটিক্স, অ্যানালাইসিস, অনেক কিছু আছে। আবার ফ্রি হ্যান্ড স্কেচিংও আর্কিটেকচারের একটা খুবই দারুণ একটা পার্ট। যারা ভালো প্র্যাকটিস করেন, যারা প্র্যাকটিসিং ভালো আর্কিটেক্ট, এটা অনেক সময় খোলা হাতে ফ্রি হ্যান্ডে আঁকেন। হ্যাঁ, তো আমার যেমন শুরুতে একদম ইনিশিয়ালি হোয়েন আই গেট ইনটু আর্কিটেকচার যখন পড়তে শুরু করলাম, তখন আমার স্কেচিং স্কিলটা ছিল না, বাট আই হ্যাভ ডেভেলপড। এবং এখন যেটা হয়েছে ওটা কিন্তু আমি ডেভেলপ করেছি। আমি পেইন্ট করতে পারতাম, কিন্তু ফ্রি হ্যান্ড স্কেচিংটা আমার ওই সময় অত ভালো ছিল না, বাট আই ট্রাইড ইট আউট। এটা ওয়ার্ক শিখে ফেলেছি। এখন দেখা যাচ্ছে ফ্রি হ্যান্ড স্কেচ আমি করি, এবং ইনফ্যাক্ট এখন আমি ফ্রি হ্যান্ড স্কেচই করি, আমি সফটওয়্যারে বসিই না। আমার টিম ওয়ার্ক ইন সফটওয়্যারস, আমি সফটওয়্যারে বসিই না, কারণ আমার হাতের টাচ, হাতের টান, এটা আমি কখনোই, মানে আমার অফিসে প্রচুর কাগজের ওয়েস্টেজ হয়, মানে যেটা হয় যে এনিথিং দে ডু অন সফটওয়্যার আমি বলি প্রিন্ট দিই, আমরা একসাথে বসি টিমে, অ্যান্ড আই ওয়ার্ক অন পেন্সিল ওখানে। কারণ ওইখানে মাইন্ড হ্যান্ড কানেকশন এবং আবেগকে নিয়ে কাজ করার যে সুযোগটা, এটা হ্যান্ডে অনেক বেশি, সফটওয়্যার এতটা ফ্রিডম দেয় না। ক্রিয়েটিভিটির একটা বিষয় কি ভাইয়া, যে কোনো ফিল্ডে, আমি আপনাদের ফিল্ডে এটা হয় কি না কতটুকু, মানে ক্রিয়েটিভিটির একটা জায়গায় হয় কি যে আপনার হয় না যে একটা জায়গায় আমি লকড হয়ে গেছি, হয় মানে একটা জায়গায় আমি ব্লকড হয়ে গেছি, মানে আমি বের হইতে পারতেছি না এটা। এবং হয় কি একটা সময় আমি ওই জায়গাতে আটকে আছি, আমি এখান থেকে বের হইতে পারতেছি না। এটা কিন্তু আমি প্রিটি শিওর যে গ্রাফিক ডিজাইনার বা যেই ফিল্ডে থাক না, রাইটার্স ব্লক, এটা তো একটা টার্ম আছে। তো এই জায়গাটা কতটুকু রিয়েল, এবং এটা কতটুকু আমি এইখান থেকে বের হইতে পারবো, বা একটা পার্সন কিভাবে বের হইতে পারবো? হ্যাঁ, এটা তো আমরা সচরাচর নিজের ক্ষেত্রেও দেখি, মানুষের ক্ষেত্রেও শুনি। যেমন হুমায়ুন আহমেদ স্যারকে আমি অসম্ভব শ্রদ্ধা করি, এবং আমার খুবই ভালোবাসার পছন্দের একজন মানুষ, প্রয়াত লেখক হুমায়ুন আহমেদ। তো ওনার জীবনীতে আমি পড়েছি, ওনার সব বই আমার পড়া, তো ওনার জীবনীতে আমি পড়েছি যে উনি এরকম হয়েছে যে সারা রাত জেগে উনি 1 পৃষ্ঠা করে লিখছেন, এবং সেই লেখাটাকে, কাগজটাকে রোল করে ফেলে দিচ্ছেন, আবার লিখছেন, আবার রোল করে ফেলে দিচ্ছেন, অ্যান্ড দ্য হোল নাইট উনি পারেননি লিখতে, লিখেছেন ফেলে দিয়েছেন, লিখেছেন ফেলে দিয়েছেন। তো এই যে রাইটার্স ব্লক যেটা বলছিলেন, এটা হয়, এটা তো সব প্রফেশনেই হয়। এটার ক্ষেত্রে এখান থেকে বের হয়ে আসার জন্য আমাদের সেক্টরে কিভাবে আমরা কাজ করি একটু শেয়ার করা যেতে পারে। স্টুডেন্ট লাইফে কিভাবে কাজ করতো সেটা একটু বলি। এই ঘটনাটা আমাদের ক্লাসে, আমরা যখন শিক্ষার্থী ছিলাম, আমাদের শিক্ষকরা যখন পরম ভালোবাসায় আমাদেরকে যখন পড়িয়েছেন, শিখিয়েছেন, তখন এই ঘটনাটা, তখন কিভাবে ব্লক থেকে বের হইতাম, যেটা হচ্ছে যে আমি হয়তো ফার্স্ট গো একটা ডিজাইন করে নিয়ে গেছি। এখন স্যার যতই বলছে যে এটা এভাবে হবে না, এভাবে ঘোরাও, এটাকে এইভাবে করো, এভাবে করো, আমি আর ওটাতে সরাইতে পারি না, মানে করেছি, আর ওটা যাই করি হালকা একটু চেঞ্জ করি, মানে মেজরভাবে হাত দিতে, কারণ ওই যে কাজটার প্রতি ভালোবাসা থাকে তো আটকায় যায়, যে এটা করেছি ওটা রাখতেই হবে, এরকম কিছু বায়াসনেস কাজ করে, এটাকে রাখতেই হবে, এটাকে চেঞ্জ করবো না, এরকম কিছু বায়াসনেস ভিতরে ঢুকে যায়। আমাদের শিক্ষকরা করতো কি, তারা আমাদের শেখানোর জন্য একটু রুট ছিল। কীরকম রুট ছিল? আমার শিক্ষক অনেকবার এমন করেছেন যে শিটটা যেখানে ড্রয়িং করে নিয়ে গেছি সেটাকে ধরে এরকম করে টুকরা টুকরা করে আমার সামনে ছিঁড়ে মুসরায় ছুঁড়ে ফেলে দিয়েছে, যা নতুন করে নিয়ে আসো। ইভেন মডেলস, আমাদের আর্কিটেকচারের এরকম বিল্ডিংয়ের যে 3D মডেল তৈরি করতে হয়, আমরা অনেক সময় নিয়ে তৈরি করি। আমার জীবনে বহুবার আমার শিক্ষক আমার ওরকম 3 দিন 4 দিন ধরে কষ্ট করে বানানো মডেল, যেগুলো রাফ, মানে ফাইনাল না, রাফ মডেলকে, প্রিলির মডেলকে, দেখা যাচ্ছে যে আমি ওই বায়াস হয়ে গেছি, চেঞ্জ করছি না, বা এক জায়গাতেই বারবার আছি, একটা পর্যায়ে গিয়ে উনি মডেলের এরকম করে ধরে ভেঙে মুসরায় ছুঁড়ে ফেলে দিয়েছে। অ্যান্ড এই ঘটনাটা যতবার ঘটেছে ততবার ট্রিমেন্ডাসলি বিউটিফুল কাজ পরের বার বের হয়ে আসছে। এই জায়গাটা কিন্তু আমাদের অনেক সময় কিন্তু ইগো কাজ করে না, ইগো ফেলতে হবে, ইগোবাদ প্রথম কথা, ইগো এবং অহংকার, এবং আরো একটা জিনিস হিংসা, এই 3টা জিনিস, জেলাসি, এই 3টা জিনিস মানুষের ক্রিয়েটিভিটি কিল করে দেয় না? উন্নতির ক্ষেত্রে, সবকিছু উন্নতির ক্ষেত্রে
খুব ডিজাস্টার, এটা খুব বাজে জিনিস বাজে এটা। combination. আমি মানে এটা অনেক সময় গল্প প্রসঙ্গে যারা আমার কথা শুনবে তাদেরকে অনেক সময় গল্প করি। আজকে সবার উদ্দেশ্যেই বলি যে আমি আমার ব্যক্তিগত জীবন থেকে দেখেছি যে হিংসা, জেলাসি, জি 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 এটা হচ্ছে বিষ। এটা 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 একটা বিষ। আপনি যখন, আমি আর্কিটেক্ট, আরেকজন আর্কিটেক্ট একটা ভালো কাজ করছে, আমি যদি হিংসায় জ্বলি পুড়ি, আমার নিজের ক্ষতি করা হয়, নিজের কোনো উন্নতি হয় না। অন দ্য আদার হ্যান্ড সে তার মতো বড় হতে থাকে। এটা লজিক্যাল রিজনিংটা কি? কারণ এটা হয়ে সবসময় হয় প্রফেশনাল জেলাসি, জি, এটা সবসময় হয়ে থাকে। যেমন আমরা সবসময় ডিমিন করি যে অমুক প্রফেশন মানে অমুক খারাপ। সাপোজ আমি আর্কিটেক্ট, আরেকজন আর্কিটেক্ট না, ওর কাছে যায় না, ওর খারাপ। এই জায়গাটাকে থেকে আমরা কীভাবে বের হয়ে আসতে পারি? এটা তো হিউম্যান নেচার, এটা পার্সোনাল, মানে এটা পার্সোনাল বিহেভিয়ার। রাইট। হ্যাঁ, যে আমি কেমন। তো পার্সোনাল বিহেভিয়ারের জায়গা থেকে আমাকে এই জায়গাতে ব্রড মাইন্ডেড হতে হবে। ব্রড মাইন্ডেডটা এরকম যে আমি কাজ করছি, সেও কাজ করছে, সে ভালো একটা কাজ করেছে, ওয়েল অ্যাপ্রিসিয়েট অ্যান্ড ক্ল্যাপ, তুমি ভালো কাজ করেছো, ওকে অ্যাপ্রিসিয়েশন করতে সমস্যা নেই। এটা একটা ব্রড মাইন্ডেড পরিচয়। এবং ওই আরেকজনের কাজ দেখে নিজে ছোট না হয়ে ওটা আরও নিজেকে নিজে হেরে যায় মানুষ যখন আরেকজনের কাজ দেখে জেলাসিতে ভুগে। দরকার নেই। যে ভালো কাজ করছে তাকে অ্যাপ্রিসিয়েট করো, ইন্সপায়ার্ড হও, নিজেও ভালো জায়গায় কাজ করো। ওই যে একটা জোকস বলে না যে বাঙালি একজন দেয়ালে উঠতে গেলে আরেকজন নিচ থেকে পা ধরে টেনে নামায়। কি দরকার পা ধরে টেনে নামাবো কেন? তুমি উঠছো, আমি উঠি আরেক সাইড দিয়ে, তুমি এই সাইড দিয়ে উঠছো, আমি ওই সাইড দিয়ে। এই যে বাংলাদেশের ঘটনাটা কি সেটাতে যদি আমি আসি, আমাদের অ্যাবাউট এ মিলিয়ন ইয়ার এগো আমাদের এই যে হিমালয় পর্বতটা আছে না, এই হিমালয় পর্বতটা ছিল না। তো এই টেকটনিক প্লেটগুলোর ভিতরে এখানকার এই ইন্ডিয়ান রিজনের 2-3টা প্লেট সংঘর্ষ করে একটার সাথে একটা স্লাইড করে এভাবে উপরে উঠে আসলো। তখন হচ্ছে হিমালয় পর্বতটা তৈরি হলো। এবং হিমালয় পর্বতটা তৈরি হওয়ার পরে এখানে যে ডিপ্রেশন বলে, যে এই মাটি উঠে চলে গেছে না, আরেক জায়গায় তো গর্ত হবে পুকুরের মতো, যে মাটি তুলে নিলে একটা জায়গায় গর্ত হবে, সেই গর্তটা হচ্ছে বাংলাদেশ। হিমালয় পর্বত হওয়ার জন্য যে মাটিটা উঠে চলে গেছে, সেখানে যে গর্তটা তৈরি হয়েছে, মাটির ঠেলা লেগে জাস্ট ইটস লাইক স্লাইডিং ফোর্স, এরকম পাশ থেকে উঠে চলে গেছে। এবং মাঝখানের এই গর্তটা হচ্ছে বাংলাদেশ। কিন্তু এই গর্তটাতে 3টা মেজর রিভার আছে। বাংলাদেশকে কিন্তু বদ্বীপ বলা হয়, ডেল্টা বলা হয়। এবং এখানে আমাদের 3টা মেজর রিভার আছে, যেটা হচ্ছে যে বুড়িগঙ্গা এবং কয়েকটা 3টা মেজর রিভার আছে। এই রিভারগুলো তখন হলো কি, যে হিমালয় পর্বত থেকে আস্তে আস্তে পানি এবং সিল্ট মানে হচ্ছে পলিমাটি বলা হয়, পানি এবং সিল্টকে নিয়ে আস্তে আস্তে হিমালয় পর্বত থেকে এই টুয়ার্ড সাউথের দিকে এই নদীগুলো প্রবাহ করা শুরু করলো হিমালয় পর্বতের টপ থেকে। সো সিল্টেশন হচ্ছে কি, যে ওই যে বালি জমে যায় না, পানির সাথে বালু আসে না। তো এইভাবে না মিলিয়ন ইয়ার্স ধরে আমাদের এই রিজিয়নে একটা নিচু গর্তের মধ্যে বালু ডিপোজিট হতে হতে, সিল্টেশন হতে হতে এই 3টা রিভার বেসিন থেকে বাংলাদেশের ভূমিটা আস্তে আস্তে জেগে উঠল। সো অ্যাকচুয়ালি আমরা আমাদের দেশের যে মাটির যে ফরমেশন, এটা খুব সফট, এটা রক না, এটা হার্ড না, এটা পাথর না। অর্থাৎ বেসিক্যালি আমরা কাদার উপরে দাঁড়িয়ে আছি। এটা ভালো না খারাপ? অবভিয়াসলি খারাপ। মানে একটা শহর তৈরি করার জন্য আমি কাদার উপরে তো দাঁড়াতে পারবো না।